নমস্কার। আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যানফিকশন। প্রখ্যাত লেখিকা সঙ্গীতা চৌধুরীর লেখা তারানাথ তান্ত্রিক ও দুর্গা নবমীর আতঙ্ক। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একান্ত একটি অনুরোধ, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আবারও প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও দুর্গা নবমীর আতঙ্ক। খটখটে রোদ্দুরের মাঝেই কালো ছাতাটা হাতে নিয়ে মঠলেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখলাম কিশোরী অনেক আগেই পৌঁছে গেছে, কিন্তু কিশোরীর মুখে কোনো কথা নেই। নির্বাক চলচ্চিত্রের মতো সে বসে আছে। সামনের দিকে তাকাতেই নজর পড়ল ঠাকুর মশাইয়ের সামনে বসে দুজন বাচ্চা ছেলে। দেখে মনে হচ্ছে দুই ভাই দুর্গাপুজোর পর বিজয়া দশমীর প্রণাম জানাতে এসেছে। আরে তোদের না দোরগোড়ায় ঘর, অথচ লক্ষ্মী পুজো কাটিয়ে বিজয়ার প্রণাম জানাতে আসছিস? একেবারে কালী পুজো কাটিয়েই তো আসতে পারতিস নাকি? ঠাকুরমশাইয়ের কথায় ছেলে দুটো যেন একটু হকচকিয়ে গেল। তারপর দুজনের মধ্যে বড়টা বেশ সপ্রতিভভাবে উত্তর দিল, বারে পুজোতে কত যেন তুমি ছিলে? চারু পিসি তো আমাদের বলল তুমি তোমার দুই শিষ্যকে নিয়ে সপ্তমীর দিনই কোথায় চলে গেছো। এই তো দশমীতে ফিরলে। কি রে শিবু বল? হ্যাঁ দাদু, আমরা কিন্তু পুজোর মধ্যে একবার এসেছিলাম, কিন্তু তোমাকে তো দেখতে পাইনি। তুমি কোথায় গিয়েছিলে গো দাদু? অসুর নিধনে। দাদাকে আর আমাকে তো কই নিয়ে গেলে না। কি করলে গো সেখানে গিয়ে? বলো না আমাদের। হ্যাঁ হ্যাঁ বলো না দাদু সেখানকার গপ্প। গল্প তো আমি বলতে পারি না, সেটা অশ্বিনী বলতে পারবে। সেই বরং আসুক। চারিমা, এদের জন্য একটু নাড়ু নিয়ে এসো তো। কথা বলতে বলতেই ঠাকুর মশাইয়ের চোখ পড়ল আমার দিকে। তারপর তিনি আমাকে ইশারা করলেন। ইশারা বুঝে আমরা দুজন ভিতরে গিয়ে বসি। এই যে অশ্বিনী, পুজোয় যে অভিজ্ঞতাখানা হলো, তোমায় সেই গল্পই এদেরকে শোনাতে হবে। এবার শুরু করো দেখি। তোমার অপেক্ষাতেই তো এই দুজন বাচ্চা বসে আছে। হ্যাঁ হ্যাঁ দাদু, ও দাদু শোনাও না গো, আমরা সেই কখন থেকে অপেক্ষা করে আছি জানো। আমি এদিক ওদিক ভনিতা না করেই দুর্গাপুজোর অভিজ্ঞতার কথা বলতে শুরু করলাম। ঠিক আজকের মতোই দুর্গাপূজার ষষ্ঠীর দিন আমরা ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এসে দেখি তিনজন মানুষ এসেছেন। তাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছিল তারা কলকাতার বাইরের মানুষ, কারণ সারাদিন এই দিকে বৃষ্টি হয়নি, কিন্তু তাদের তিনজনেরই কাপড় চোপড়েই বৃষ্টির জল কাদার ছাপ স্পষ্ট। বুঝতে পারলাম তারা বেশ দূর থেকে এসেছেন। আমার আন্দাজ যে অভ্রান্ত, ঠাকুরমশাইয়ের কথাতেই তার প্রমাণ পেলাম। এসো অশ্বিনী, কিশোরী কখন এসেছে? আর এনারা তিনজন শিউলিগড় থেকে এসেছেন। আপনি জানলেন কি করে আমরা শিউলিগড় থেকে এসেছি? হ্যাঁ, আমরা তো আপনার সঙ্গে এখন অব্দি কোনো কথাই বলিনি। কি আশ্চর্য! আপনারা কোথা থেকে এসেছেন সেটা যদি ঠাকুরমশাই নাই বলতে পারবেন, তাহলে আপনারা শিউলিগড় থেকে এখানে ঝড় বৃষ্টি মাথায় করে এসেছেন কিসের আশায়? এই ক্ষমতাটুকু ওনার আছে বলেই না এত দূর থেকে আপনারা ছুটে এসেছেন। তারানাথ তান্ত্রিকের নাম
আমরা অনেক শুনেছি, কিন্তু আপনিও তো বিচক্ষণ পুরুষ। আমরা যে ঝড় বৃষ্টির মধ্যে এসেছি বুঝলেন কি করে? না, আমার বিশেষ ক্ষমতা নেই। আপনাদের প্রত্যেকের পোশাকেই জল কাদার চিহ্ন দেখে অনুমান করলাম আর কি। এদিকে গত 2 দিন ধরে বৃষ্টি হয়নি কি না? বসুন আপনারা। অশ্বিনী, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এনারা মিনিট 5 আগেই এসেছেন বিশেষ দরকারি। তা তো তুমি বুঝতেই পারছো। অনেকক্ষণ ধরেই ওনারা কিছু বলতে চাইছেন, কিন্তু আমি ভাবলাম তুমি তো রাস্তাতেই আছো, একটু না হয় অপেক্ষাই করা যাক। ঠাকুরমশাই, এনারা কি আপনার আত্মীয়? না, আমি এনাদের 3 জনকেই প্রথম দেখছি। আপনারা কোনো সংকোচ করবেন না। আপনারা এবার আপনাদের কথা বলতে পারেন, নির্দ্বিধায় বলুন। আগে আমার নাম প্রাণগোপাল। শিউলিগড় একটি মুদির দোকান আছে আমার। আর এই যে মধুবনী দিদি, আমাদের বাড়ির ওপর তলাতেই ভাড়া থাকেন। উনি সুন্দরগড় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। আর এই রতন খুড়ো পুজো আশা করেন, বামুন মানুষ। ওনার মুখ থেকেই আপনার খবর জানতে পেরেছি। তবে ওনার আসারও একটি বিশেষ কারণ আছে, বলবো সব। আচ্ছা রতনদা, আপনার ছোট মেয়েকে সঙ্গে আনলেন না কেন? ওরই তো এখানে আসার কথা ছিল, তাই না? ঠাকুরমশাইয়ের কথা শুনে রতন খুড়ো ঠকঠক করে কাঁপতে লাগলেন, আর বারবার ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে 2 হাত জোর করে প্রণাম করতে লাগলেন। তারপর অবাক গলায় বললেন, আপনি আমার ছোট মেয়েকে চিনলেন কি করে? আপনার ছোট মেয়েরই তো বেশি সমস্যা, তাই না? সপ্তাহখানেক বাদেই তো তার পরীক্ষা। আপনি তো সবই জানেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমার 2 মেয়ে। বড় মেয়ে বিয়ে হয়ে শ্বশুর ঘরে, আর বেশি বয়সে আরেকখানা মেয়ে হয়েছে। 10 বছরের মেয়েটা আমার, নাম হিমু। এ কদিনে বড় ধকল গেছে ওর ওপর। মধুবনী অবশ্য বলেছিল হিমুকে নিয়ে যেতে। আমি আর এতটা রাস্তা সাহস করে আনলাম না। তা বেশ করেছেন, আমাকে তো যেতেই হবে। গিয়েই না হয় দেখা যাবে হিমুর সঙ্গে। চিরকাল পড়াশোনা করেছি বলে গণৎকার, জ্যোতিষী এগুলো কিছুই মানতে পারিনি, কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে এসবও সত্যি হয়। আপনি আমাদের না দেখে এত কিছু কি করে বললেন? তবে কি আপনি আমাদের সমস্যাও জানেন? কিছুটা অনুমান করতে পারছি, তবে আমি আপনাদের মুখ থেকেই পুরোটা শুনতে চাই। তাছাড়া সমস্যা গোড়া থেকে না শুনলে সমাধান করা যায় না। প্রাণগোপাল, তুমি বরং শুরু করো। আগে আমার পাড়াতে একটা ছোট্ট মুদির দোকান আছে, বুঝলেন। সংসারে মানুষ বলতে বউ আর মা। 10 বছর বিয়ে হলেও আমাদের ছেলেপুলে হয়নি। আমার ছেলেপুলে নেই বলে মনের মধ্যে কোনো কষ্টও ছিল না, কোনোদিনও না। দিব্যি চলছিল আমাদের 3 জনের সংসার। এসে খেলে আনন্দ করে সংসারে অভাবও তেমন নেই, বইয়েরও তেমন অভিযোগ নেই, বুঝলেন। তবে জানেন, আমার বউটা বড় ভালো। ঠাকুর দেবতাই বড় ভক্তি ওর। যেমনই দিন হোক না কেন, ঘরে চাল যতই বাড়ন্ত থাকুক, এই প্রাণ গোপালের ভিটে থেকে খালি হাতে কেউ কখনো ফিরে যায়নি। আমার বউ সব সময় কিছু না কিছু দিয়েইছে। তা একদিন একজন সাধু বাবা আমাদের বাড়িতে এলেন, বুঝলেন। আমি তখন দোকানে ছিলাম। সাধু সন্ন্যাসী মানুষ দেখে বউ পিঁড়িতে বসতে দিলে। ঘর থেকে নতুন কাঁসার থালা বার করে তাতে ফল কেটে দিল, কিন্তু খাবারের থালায় অজান্তে কিভাবে যেন বইয়ের একটা চুল পড়ে গিয়েছিল। হ্যাঁ, সাধু বাবা সেই দেখে ভয়ানক রেগে গেলেন আর বললেন, এ কি ঘোর অনর্থ, ঘোর অনর্থ। যে অহংকারে সাধুকে সাধু মনে করলি নে,
সেই অহংকারে সব ভুলবি তুই, সব ভুলবি। আমার বউ তো এই কথা শুনে সাধুর পায়ে ধরে কাঁদতে শুরু করলো। বল হলো না। উনি গেরাম সেরে সেই যে চলে গেলেন, আর কখনো দেখলাম না তাকে। তারপর কি হলো? এই ঘটনার পর একদিন সকালে উঠে হাটে যাব বলে গোছগাছ করছি। বউ এসে বললে, কি গো, এত সকাল সকাল কোথায় যাবে? কোথায় যাব মানে? হাটে। হাট আবার বুধবার হয় নাকি? বুধবার হাট কেন হবে? হাট তো মঙ্গলবার বসে। আজ খুবই সব কথা তোমার। আজ তো বুধবার, গতকাল ছিল মঙ্গলবার। গতকাল তো হাটে গেলে। হ্যাঁ গা, একটা দিন হাটে লোকসান হলো বলে কি সব ভুলে গেলে? নাকি ঘুমের ঘরে বার ভুল হচ্ছে গো তোমার? কি সাদা বলো, গতকাল সোমবার ছিল, খিচুড়ি খেয়ে ঘুমালাম, আজ উঠলাম, আজ তো মঙ্গলবার। তোমার মস্করা রাখো, খিচুড়ি তো সোমবার রাতে করেছিলাম। গতকাল তো আলু মাখা দিয়ে ফ্যান ভাত খেলি। জানেন ঠাকুর মশাই, সেদিন বইয়ের কথা শুনে বেশ রেগে গিয়েছিলাম আমি, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলাম বইয়ের কথাই সত্য। হ্যাঁ, যেখানেই বসছি সেখানেই গতকাল হাটের আলোচনা। এমনকি গতকাল হাটে গিয়ে যে আমি সেভাবে লাভ করতে পারিনি তা নিয়েও এক বন্ধু ইনিয়ে বিনিয়ে কথা শুনিয়ে গেল আমায়। সারাদিন যত মানুষের সঙ্গে দেখা হলো, সেখানে গেলাম, এমনকি দোকানের খাতা মিলিয়েও দেখলাম। সব দেখে শুনে বুঝলাম বউ ঠিক বলেছে, আজ তো হাট নয়। আর মঙ্গলবারের হাটের কথা আমি বেমুলম ভুলে গেছি। প্রথমে ঠিক আমল দিইনি, কিন্তু পরে আস্তে আস্তে দিনগুলো ভুলতে থাকলাম। ভয়ে এই কথা কাউকে বলিনি ঠাকুর মশাই, জানেন কি বলি আর। তারপর মধুবনী দিদির কথা শুনে বুঝলাম সমস্যা আমার একার নয়। মধুবনী, এবার তুমি বলো। আমার বাড়ি উত্তরবঙ্গ, চাকরির পোস্টিং হয় শিউলিগড়ে। বাড়িতে আছেন বলতে বয়স্ক বিধবা মা আর এক ভাই। সংসারে রোজগারে বলতে আমি একাই। চাকরিটা পেয়ে তাই অন্যদিকে না তাকিয়ে এই গ্রামে ছুটে এসেছিলাম। এখানে তো থাকার মতো তেমন সুযোগ সুবিধার মেজবাড়ি নেই, তাই প্রাণগোপাল দাদার বাড়িতেই ওপরতলার ঘরে ভাড়া থাকি। বৌদিমণি রান্না করেন, আমি মাস গেলে কিছু ধরে দিই। এভাবেই কাটছিল আমার। ছেলেদের অঙ্ক করিয়ে বাংলা পড়িয়ে দিন চলে যেত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম একজন পঙ্গু মতো মানুষ গায়ের পুকুরের কাছে পড়ে আছেন। ওনার চাকা দেওয়া গাড়িটা একটু দূরত্বে পড়ে আছে। আমি দেখেই ছুটে গেলাম, ওনাকে হাত বাড়িয়ে তুলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। উনি হাত ফসকে পুকুরের জলে পড়ে গেলেন। কিছু দূর গিয়ে আমি দুজন স্থানীয় লোককে খুঁজে পেলাম, তাদের ডেকে এনে ওনাকে তোলার ব্যবস্থা করলাম, কিন্তু উনি আমার দিকে কটমট করে তাকালেন আর বললেন, আদিক্ষেতা করিস না, তোর শিক্ষা দীক্ষা সব জলে ধুয়ে যাবে, সব জলে ধুয়ে যাবে। ওনার এই কথা শুনে আমি বুঝতে পারলাম উনি ভেবেছেন আমি হয়তো ওনাকে ইচ্ছাকৃত ফেলে দিয়েছি। তাই ওনার ভুল ধারণাটা ভাঙাতে কথা বলতে চাইলাম, কিন্তু উনি কোনো কথা শুনলেন না। ওনার চাকা গাড়িতে বসে চাকা হাত দিয়ে টানতে টানতে এগিয়ে গেলেন। এই ঘটনার দিন দুয়েক পর থেকেই পড়াতে গেলে আমার অদ্ভুত মাথা যন্ত্রণা হয়। আমি কিছুতেই পড়াতে পারি না।
যেটুকু পড়া মনে ছিল সেটুকু স্মৃতি থেকে মনে করে করে পড়ানোর চেষ্টা করি, কিন্তু বইয়ের পাতার দিকে তাকাতে পারি না। কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না। কিছু একটা উপায় আমাকে করতেই হতো। তাই আমি ডাক্তার দেখাতে চাই। উনি আমাকে বেশ কিছু ওষুধ দেন, কিন্তু তাতে কোনো ফল হয় না। তার মধ্যে হিমুর খবরটা জানতে পারি। হিমু এখন পাশের দুটো গ্রাম ছেড়ে বাজপোতার হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এই স্কুলে যখন পড়তো তখন বরাবর প্রথম হতো, অথচ সেই মেয়ে এখন পড়তে চায় না। পড়ার বই ছিঁড়ে কুটি কুটি করে জলে ফেলে দেয়। রতন খুড়ো এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। তিনি মনে করেন এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, কোনো কোনো অপদেবতার ঘটনা। তুমি এটা বিশ্বাস করছিলে? আমি একটু আধুনিক মানসিকতায় বিশ্বাসী। ঠিক বিশ্বাস করতে পারিনি। ঠিক তখনই প্রাণগোপাল দাদা আমার কাছে এসে ওনার সমস্যাটা বললেন। গ্রামের কাউকেই বিশ্বাস করে দাদা এই কথা বলতে পারেননি ভয়ে। পাছে সবাই ভূতে ধরেছে বলে ঝাড়ফুঁক শুরু করে দেন, কিন্তু আমাকে সবটা বলেন। জানি না কেন আমার নিজের ঘটনাটার সঙ্গে সন্ন্যাসী বাবার ওই ঘটনাটার একটা মিল পাই। তারপর খুড়ো আপনার কথা বলতে শুরু করেন। আপনি আপনি অনেক অসম্ভব সম্ভব করেছেন শুনেই এখানে ছুটে আসা। তুমি এখানে ছুটে এসেছো কিন্তু বিশ্বাসে নয়, যাচাই করতে। ঠিক বললাম? আপনার দূরদৃষ্টির পরিচয় আগেও পেয়েছি, এবারও পেলাম। আমি আগে ঠিক আপনাকে বিশ্বাস করতে পারিনি, তবে এখানে আসার পর আপনার মুখ থেকে বিভিন্ন কথা শুনে বুঝতে পারি আপনি এমন অনেক কিছু দেখতে পান সাধারণ মানুষ যা দেখতে পান না। আমার কিছু বাছালতা থাকলে তা ক্ষমা করবেন, তবু আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করুন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হচ্ছে বলুন তো, এই সমস্যাটার পেছনে কারণটা কি? সন্ন্যাসী আর ওই পঙ্গু মানুষের অভিশাপ? কিন্তু তাহলে হিমু এমন উদ্ভট আচরণ করছে কেন? মধুবনী, তুমি হিমুর কাছে গিয়েছিলে তাই তো? গিয়েছিলাম, কিন্তু দেখা হয়নি। হিমু ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসেছিল। বাড়ির লোক ছাড়া ও কারোর সামনেই আসতে চায়নি। এমনটা কেন? আসলে দিন কয়েক আগে একদিন স্কুল থেকে আসার পর মেয়েটা ঘরে এসেই খাতাপত্র ছুঁড়ে পুকুরের জলে ফেলে দেয়। পয়সা দিয়ে কিনে আনা পেন, পেন্সিল বক্স উনুনের আঁচে দিয়ে দেয়। দাউ দাউ করে সব জ্বলতে থাকে। অমন একখানা ঘটনা দেখে আমার বউটা কাঠের স্কেল দিয়ে বার কতক পিঠে মারে। মেয়েটার পিঠটা লাল হয়ে যায়। তারপর মেয়েটা অভিমান করে ঘরের মধ্যে ঢুকে পড়ে, শুধু খাওয়ার সময় যা বেরোয়। কি ব্যাপার বলো তো ভায়া, ঠাকুরমশাই যেন এই জগতেই নেই। রতন খুড়ো তো বলেই চলেছেন, কিন্তু উনি যেন কিছুই শুনছেন না। আমার কিন্তু তা মনে হচ্ছে না অশ্বিনী। ঠাকুরমশাই যেন কিছু একটা মেলাতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সেই কারণে দেখছো না ওনার ভুরু দুটো কেমন উপরে উঠে গিয়েছে। আমার মনে হচ্ছে এই সমস্যাটা বেশি জটিল। সত্যি শিউলি করে কি হচ্ছে বলো তো? একজন নয়, এখানে 3 জনের সমস্যা। কে জানে, হয়তো গ্রামের প্রত্যেকেই এই এক সমস্যার চক্রগুয়ে ঘুরছে, আর একজন কাউকে খুঁজে বেড়াচ্ছে যে অভিমন্যুর মতো বুক পেতে আঘাতগুলো নেবে। বেড়ে বলেছ। এই চুপ চুপ চুপ, ঠাকুর মশাই আর ছবি দেখছে।
হ্যাঁ হ্যাঁ, থামো এবার। এইভাবে সবার মাঝে ফিসফিস করাটা খুবই দৃষ্টিকটু। ওদের তিনজনের কথা শুনে ঠাকুরমশাই আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। তারপর ওনার মুখটা বেশ গম্ভীর হয়ে উঠল, যেন তিনজনের চারপাশে বা এই তিনজনকে ঘিরে কোনো একটা বিপদের আগাম পূর্বাভাস তিনি পেয়ে গেলেন এই মটলেনের বাড়িতে বসেই। কিন্তু মুখে সেসব কিছুই বললেন না। তবে আমি আর কিশোরী ওনার মুখ দেখে কিছুটা আন্দাজ করলাম। কিছুক্ষণ পরে ঠাকুরমশাই আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। আচ্ছা, আপনারা তাহলে আমাকে কি করতে বলছেন? আমরা চাই আপনি আমার বাড়ি অতিথি হয়ে আমাদের সঙ্গেই চলুন। আপনারা আসার সময় আমি বুঝতে পেরেছি আপনাদের অভিপ্রায়, কিন্তু আমার কথা সেটা নয়। আপনারা যে আমাকে যেতে বলছেন আপনাদের সমস্যা সমাধানে, তা আমি যা বলবো সেটা কোনো প্রশ্ন না করে আপনারা করতে পারবেন তো? এই কথায় উপস্থিত প্রত্যেকেই একমত হলে ঠাকুরমশাইয়ের মুখে একটা হাসির রেখা দেখা গেল। তারপর ঠাকুরমশাই চারিকে ডেকে ওদের চা বিস্কুট দিতে বলে আমাদেরকে নিয়ে অন্য ঘরে চলে এলেন। সবই তো শুনলে তোমরা, এবার বলো তোমরা কি করবে? এই সমস্যায় আমার আর বিভূতি কর্তব্য কি আমরা জানি না ঠাকুর মশাই। তবে আমরা দুজন গেলে যদি আপনি বিব্রত না হন তবে আমরা যেতেই চাই। আমিও যে এই কথায় একমত তা হাসির মাধ্যমে বুঝিয়ে দিলাম। ঠাকুরমশাই বললেন, তাহলে তোমরা জিনিসপত্র গোছগাছ করে এসো। ওরা যে গাড়ি এনেছেন ওই গাড়িতে আমাদের সবার হবে না। আমি বরং ওনাদের এগোতে বলি, আমরা পরের ট্রেনে চলে যাব। আমি আর কিশোরী এ কথায় সায় দিলাম ঠিকই, তবে আমার কেন জানি না মনে হলো ঠাকুরমশাই কোনো বিশেষ কারণেই ওদের সঙ্গে যেতে চাইছেন না। কিন্তু বিশেষ কারণটা কি সেটা তখন বুঝতে না পারলেও কিছুক্ষণ পরেই সেটা বুঝলাম, যখন ঘরের বাইরে বেরিয়ে ঠাকুরমশাই বললেন, বলছি মধুবনী, তুমি ঠিক করে বলো তো, তোমাদের সমস্যা 5 দিন আগে থেকেই শুরু হয়েছে, তাই তো? মানে প্রতিবাদের সময় থেকে? সেভাবে ভেবে দেখিনি, তবে তবে হিসেব করলে তিথিটা, হ্যাঁ তিথিটা কিন্তু প্রথমাতেই পড়ছে। কেন বলুন তো? প্রথমাতে কি কিছু আছে? আসলে তোমরা যেটাকে প্রথমা বলছো, আসলে ওটা প্রতিপাদ। বেশ, তোমরা এসব চিন্তা বাদ দাও, তোমরা বরং এগো, বুঝলে? আমরা কাল ভোরের ট্রেনে পৌঁছে যাব শিউলিগড়ে। তবে একটা কথা, তোমরা যে আমাদের খবর দিয়ে ডেকে নিয়ে যাচ্ছ, এই খবরটা যাতে জানাজানি না হয়। সবাই জানবে আমরা নিজেরাই ওখানে গিয়েছি পুজো দেখতে। যেহেতু ওখানে থাকার কোনো জায়গা নেই, তাই তোমাদের দুজনের মধ্যে কারো বাড়িতে গিয়ে উঠব, মনে থাকবে? আমার বাড়িতেই উঠবেন ঠাকুর মশাই প্রথমে, পরে না হয় প্রাণগোপালের বাড়ি যাবেন। রতন খুড়োর কথায় ঠাকুরমশাই সম্মত হলেন। ওরা চলে যেতেই আমি ঠাকুরমশাইকে চেপে ধরলাম। ঠাকুরমশাই, আমার কেন জানি না মনে হচ্ছে এমন কিছু কথা আছে যেটা আপনি লুকিয়ে যাচ্ছেন। আসলে অশ্বিনী, আজ দুর্গা ষষ্ঠী। তোমরা হয়তো জানো না, প্রতিপাদের তিথি থেকেই শুরু হয়ে গিয়েছে শারদীয় পুরুষচরণ। নবমী তিথি পর্যন্ত সেই পুরুষচরণ চলবে। পুরুষচরণ? সেটা আবার কি ঠাকুরমশাই? পুরুষচরণ হলো এমন এক বিধি, যে বিধি দ্বারা মন্ত্রকে জাগ্রত করা হয়। তন্ত্র মতে দীক্ষার ক্ষেত্রে পুরুষচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় এই পুরুষচরণ হয়ে থাকে। যেমন ধরো,
শারদীয় পুরুষচরণ, বাসন্তী পুরুষচরণ, অম্বাবচী পুরুষচরণ, গ্রহণ পুরুষচরণ ইত্যাদি। গত প্রতিপাদ থেকে শুরু হয়েছে এই শারদীয় পুরুষচরণ। কেউ কেউ অবশ্য চতুর্থী থেকেও এই ক্রিয়া করে থাকে। যাই হোক, আসল কথা হলো এই সময় যেমন দেবী শক্তি জাগ্রত হয়, তেমনি আসরিক শক্তিও প্রবল হয়ে ওঠে। আসলে শুভ অশুভর দ্বন্দ্ব তো চিরকালের। আমার মন বলছে গত এক সপ্তাহ ধরে শিউলিগড়ে যা কিছু ঘটেছে, যা কিছু হচ্ছে, তার মূলে রয়েছে এই শারদীয় পুরুষচরণ। কিন্তু পুরো বিষয়টা জানতে গেলে আমাকে শিউলিগড়ে গিয়ে চন্দ্র দর্শন করতে হবে। তার আগে আমি একটু মধু সুন্দরী দেবীর আরাধনা করতে চাই। তোমরা প্রস্তুত হয়ে নাও, কাল সপ্তমীর দিন আমরা যাব। অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও ঠাকুর মশাইয়ের মুখের ভাবভঙ্গি দেখে আর কিছু বলতে সাহস হলো না। অগত্যা আমি আর কিশোরী বাড়ি ফিরে এলাম এবং ব্যাগ গোছাতে শুরু করলাম। সপ্তমীর দিন আমরা তিনজনেই ট্রেনে পৌঁছে গেলাম শিউলিগড়। কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্ব। বেলা 10টার দিকে আমরা যখন শিউলিগড়ে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন রতন খুড়ো আর প্রাণগোপাল দাদা। দেখা হতেই রতন খুড়ো হাসি মুখে বলে উঠলেন, আসুন ঠাকুর মশাই, আসুন। আপনারা আসবেন বলে আমার কুড়ে ঘরটা ঝাড়পোছ করেছি। আপনারা ওখানেই থাকবেন। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। হিমু কেমন আছে? যেমন বলেছিলাম তেমনই, বিশেষ কিছু পরিবর্তন তো লক্ষ্য করিনি। আর প্রাণগোপাল, তুমি? একই অবস্থা। আজ মহাসপ্তমী। আমাদের পাড়ার যে দুর্গাপুজোটা আছে, সেখানে চক্ষুদানের সময় থেকে আমি উপস্থিত থাকি। হাতে হাতে জোগাড় করে দিই আর কি। এইবার চক্ষুদানের সময় বেল পাতার বদলে আমি কাঁঠাল পাতা দিয়ে দিয়েছিলাম। পুরোহিত ঠাকুর তো দেখেই আগুন, বললেন, এতকাল ধরে জোগাড় করছিস আর জানিস নে, বেল পাতা আমি প্রদীপের কাছে রেখে সেটাতে কালি ফেলে তারপর মায়ের চোখে বুলাই, তবেই তো মায়ের চক্ষুদান হয় রে। ও নাক্কেলে তুই বেল পাতার জায়গায় কাঁঠাল পাতা তুলে এনেছিস। শিগগিরই যা। না, তোর আর বরঞ্চ গিয়ে লাভ নেই। আমি বরং অন্য কাউকে বলি। দেবী প্রাণ প্রতিষ্ঠার একটা সময় আছে তো নাকি? ভয়ে আমি সেখান থেকে চলে এলাম ঠাকুর মশাই। যদি আর কোনো ভুল করে বসি, হ্যাঁ, বলা তো যায় না, তবে তো দেবীর পুজোয় ত্রুটি হবে। তবে কি জানেন, শুধু আমার একার নয়, মধুবনী দিদিরও আজ ভুল হয়েছে। হ্যাঁ। কি রকম ভুল? আজ সকালে একজন মেয়ের হাতে খড়ি দেবে বলে মেয়ের বাবা মেয়েটিকে নিয়ে মধুবনী দিদির কাছে আসে। মধুবনী দিদি হাতে খড়ি তো দেন, কিন্তু প্রতিবারের মতো হাতে খড়ি দেওয়ার পরে সেই সংস্কৃত শ্লোকখানা বলেননি দেখে ছেলেটির বাবা ভারী অবাক হন। হ্যাঁ, তিনি মধুবনী দিদিকে তার বড় ছেলের হাতে খড়ির ঘটনার কথা উল্লেখ করলেও উনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, যেন অমন সংস্কৃত শ্লোক তিনি কখনো পড়েছেন বলে তার মনেই নেই। হ্যাঁ, ভাগ্যিস আমার ইনি সেখানে ছিল। গায়ের মেয়ে হলেও তার ভারী বুদ্ধি। দিদিমণির অসুখ হয়েছে বলে বিষয়টিকে সামাল দেয়, কিন্তু দিদিমণিও বিষয়টি বুঝতে পেরে মনে মনে ভারী ভেঙে পড়েছেন। ঠাকুরমশাই, আমরা কি আর সুস্থ হব না? হ্যাঁ, হারার আগে হেরে যেও না প্রাণগোপাল। তোমার নামের মানেটা জানো তো? একে প্রাণ, তার উপরে স্বয়ং ভগবান জনার্দন। কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবান অন্যায় দেখে অস্ত্র তুলে নিয়েছিলেন প্রতিজ্ঞা ভেঙে।
তোমাকেও অন্যায়ের সাথে লড়াই করতে হবে, অধর্মের সঙ্গে লড়াই করতে হবে। মনকে স্থির করো, এখনো তো নবমী নিশি আসেনি। চলো। রতন খুড়োর সঙ্গে আমরা তার বাড়ি গেলাম। সেখানে যেতেই রতন খুড়োর স্ত্রী আমাদের জন্য সপ্তমীর পুজোর প্রসাদ 3টে প্লেটে সাজিয়ে আনলেন, আর তার সঙ্গে ছিল বাতাসার শরবত। শরবত খেতে খেতেই আমার চোখ পড়ল হিমুর দিকে। আমি শরবতের গ্লাসটা নিয়েই এগিয়ে গেলাম হিমুর ঘরের দিকে। ওর ঘরে ঢুকতে যাব, ঠিক সেই সময় হিমু দরজাটা মুখের ওপরে সপাটে বন্ধ করে দিল। রতন খুড়োর স্ত্রী মেয়ের এরকম আচরণের জন্য আমাদের কাছে ক্ষমা চাইলেও পুরো বিষয়টা আমার খুব অদ্ভুত লাগলো। কি এমন হলো যে 10 বছরের একটা বাচ্চা মেয়ে নিজেকে ঘরের মধ্যে এমনভাবে বন্দি করে রেখেছে? কেন সে কারোর সঙ্গে কথা বলতে চাইছে না? যাই হোক, ওদের বাড়ির দোতলার ঘরটা আমাদের জন্য পরিষ্কার করা হয়েছিল। গ্রামে যেমন মাটির ঘর হয়, এই ঘরটাও সেরকম। তাই স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে একটা ঠান্ডা পরিবেশ ছিল। কিন্তু আমার মনের মধ্যে চলতে থাকা হাজারো প্রশ্ন আমাকে শান্ত হয়ে থাকতে দিচ্ছিল না। কিশোরী যখন ব্যাগপত্রগুলো দেওয়ালের তাকের মধ্যে ভরে রাখছিল, ঠিক তখনই আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, মধুসুন্দরী দেবীর ধ্যানে বসে আপনি কি জানতে পারলেন? আমরা কিন্তু সেটা জানতে পারলাম না। গতকাল আমি দেবী ধ্যানে বসেছিলাম। চোখ বন্ধ করে ইষ্ট নাম স্মরণ করে দেবীকে বলছিলাম, দেবী, এই মহাষষ্ঠীর গোধূলি লগ্নে যখন দুর্গার বোধন হচ্ছে মৃন্ময়ী মূর্তিতে, তখন আমি আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনি চিন্ময়ী মূর্তিতে আবির্ভূতা হন দেবী। বেশ কয়েকবার প্রার্থনা করার পরে শুনতে পেলাম দেবীর নূপুরের শব্দ। আমি বুঝতে পারলাম দেবী আসছেন। আমি চোখ খুললাম। তারানাথ, কেন আমাকে ডাকছো? আজ মহাষষ্ঠী, আজ বোধন, সমস্ত শুভ শক্তি আজ একত্রিত হচ্ছে। তোমার মন তবু বিচলিত? দেবী, আমি বুঝতে পারছি না শিউলিগড়ে কি হচ্ছে। আপনার সহায়তার আমার প্রয়োজন। তারানাথ, তুমি যে সন্দেহ করছো তা সত্যি। শিউলিগড়ের তন্ত্রের উপাসনা করেছিল এক তান্ত্রিক। দেবী শক্তিকে তুষ্ট করে তন্ত্রোক্ত শক্তি লাভ করেছিল সে, কিন্তু তারপর তন্ত্রকে সে ভুল পথে চালিত করেছিল। মানুষের সেবা করার বদলে তন্ত্র দিয়ে সে মানুষকে ধ্বংস করতে চাইতো। তবে আমার ধারণাই সত্যি দেবী। ওই তান্ত্রিক কালো তন্ত্রের প্রয়োগ করছে। কখনো সাধু, কখনো পঙ্গুর ছদ্মবেশে এসে প্রাণগোপাল, মধুবনী আর হিমুর মধ্যে থাকা শুভ শক্তিকে সে সংগ্রহ করছে। কিন্তু কি চায় সে? শুধুই শক্তি নাকি আরো কিছু? এর উত্তর পেতে গেলে তোমাকে চন্দ্র দর্শন করতে হবে তারানাথ। তারানাথ, তুমি চন্দ্র দর্শন করো। এরপর নূপুরের শব্দ মিলিয়ে গেল। দেবীও অদৃশ্য হলেন। আমি বুঝলাম সামনে এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে, শিউলিগড়ের মানুষের জন্য, হিমুর জন্য। গেট খুলে দেখলাম রতন খুড়ো এসেছেন। মুখখানা কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছেন। ঠাকুরমশাই সবটা বুঝে রতন খুড়োকে ভেতরে ডাকলেন। একটা সত্যি কথা বলবে রতন? বলুন। তুমি যে সকলের সামনে বলে যাচ্ছ তোমার মেয়ে হিমুর বইপত্র ছিঁড়ে ফেলেছে, কান্নাকাটি করছে, কিন্তু সত্যি করে বলো তো, যেদিন এই ঘটনা ঘটেছে
সেই দিন বা তারপর থেকে তুমি হিমুর মুখে কোনো কথা শুনেছ কি, বা কোনো আওয়াজ? ঠাকুর মশাই, আপনি মানুষ নন, আপনি দেবতা। আমরা কর্তাগিন্নি কাউরে কথা বলিনি। পা ছাড়ো, আর কেঁদো না। আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলের দিকে আমি একটু একা বের হতে চাই। আবার একটু একা সাধনার প্রয়োজন। একা কি? এখানে এমন কোনো নির্জন স্থান আছে কি? আমাদের মন্দিরের বারোয়ারিতলা পেরিয়ে বাঁ হাতে একটা শ্মশান পড়ে। আপনার মনে হলে সেখানে একবার যেতে পারেন, অথবা উজ্জ্বলা নদীর পাড়ে বসেও সাধনা করতে পারেন। কিছু লাগলে আমারে বলেন। হ্যাঁ, এবারে আমি যাই ঠাকুর মশাই। এসো। দুপুরে খাওয়া দাওয়ার পর ঠাকুরমশাই বেরিয়ে গেলেন উজলা নদীর পাড়ে। সেখানে বসেই তিনি চন্দ্র দর্শন করবেন বলে স্থির করলেন। আমি আর কিশোরী একটু গ্রাম ঘুরে দেখব বলে রতন খুড়োর স্ত্রী মানে বৌঠানকে ডাকতে গেলাম, কিন্তু নিচে গিয়ে দেখলাম বৌঠান কোথাও নেই। এরপর যা দেখলাম সেটা কিছুটা এরকম। হিমু তার সমস্ত চুলগুলোকে মুখের সামনের দিকে জড়ো করে ডান দিকে হেলে দাঁড়িয়ে আছে, আর তার মুখে একটা বিকৃত হাসি। একটা 10 বছরের বাচ্চা মেয়ের অমন রূপ দেখে আমরা চমকে উঠলাম। হিমু, হিমু, তুমি এমন কেন করছো? তোমার কি হয়েছে? অশ্বিনী? বুঝতে পারছি না কিশোরী, কিন্তু ওর তাকানো দেখে মনে হচ্ছে বাইরে থেকে ঢাকের আওয়াজ এলে ওর কষ্ট হচ্ছে। দাঁড়াও, জানলাগুলো বরং বন্ধ করে দিই। আমি জানলাগুলো বন্ধ করতে এগিয়ে গেলাম, কিন্তু হঠাৎ পিছন থেকে কিশোরীর আর্তনাদ শুনতে পেলাম। আমি কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম আতঙ্কে তার মুখ একেবারে সাদা হয়ে গেছে। কিশোরী আঙুল দিয়ে হিমুর দিকে কিছু দেখাচ্ছে। কিশোরীর আঙুল অনুসরণ করে আমি হিমুর দিকে তাকাতে আঁতকে উঠলাম। আমি স্পষ্ট দেখলাম জানলার ফাঁক দিয়ে বৌঠান ধুনো দেখাচ্ছেন, আর সেই ধুনোর বাতাসে হিমুর মুখটা অস্বাভাবিক লাগছে। ওই মুখে কোনো চামড়া নেই, মাংসও নেই, যেন আস্ত কোনো কঙ্কালের মুখ বসানো হয়েছে হিমুর শরীরে। এ দৃশ্য দেখে আমি জ্ঞান হারাই। এই ঘটনার মিনিট 15 পরে বৌঠানার কিশোরীর ডাকে চোখ মেলে দেখি একতলার ঘরে শুয়ে আছি, আর হিমু তখনও আকাশের দিকে তাকিয়ে আকাশ পাতাল কি যেন ভাবছে। মুখে কোনো রা নেই। বলছি ভাইপো, তোমার কি হয়েছিল বলো তো? আমার বউ সন্ধে দিয়ে ঠাকুর ঘরে গিয়েছিল, এসে দেখে তুমি জ্ঞান হারিয়ে পড়ে আছো, আর তোমার বন্ধু তোমার নাম ধরে ডাকতেছে। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু আমার মুখের ভাব অনুমান করে কিশোরী ইশারা করল, আর আমার হয়ে সেই কথা বলে দিল। আসলে কিছুই না, দরজাটা বন্ধ করতে গিয়ে অন্ধকারের মধ্যে আমরা একটা ছায়া দেখেছিলাম। গ্রামঘরে থাকা তো খুব একটা অভ্যেস নেই কিনা, তাই বলছি রতন খুড়ো, আমরা একটু প্রাণগোপালের বাড়ি থেকে ঘুরে আসি। সে তো সকালে বলেছিল আমাদের যেতে। তোমাদের এই বারোয়ারি তলার মন্দিরের পাশেই তো ওর বাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলুন আমি এগিয়ে দিই। আর এগোতে হবে না খুড়ো, আমি চলে এসছি। হ্যাঁ চলো দাদা ভাইরা, বাড়ি যাবে। রাস্তায় যেতে যেতে আমরা বারোয়ারি তলার দেবী মাকে দর্শন করলাম। পুরুত ঠাকুর তখন সপ্তমীর সন্ধ্যা আরতি করছিলেন। মায়ের আরতির তাপ মাথায় নিয়ে প্রাণগোপালের বাড়ি ঢোকার মুখেই প্রাণগোপাল আমাদের থেকে কিছুটা এগিয়ে গেল। কিশোরী তখন এই সুযোগে আমাকে ডেকে বলল, তুমি যা দেখেছো আমিও তাই দেখেছি অশ্বিনী। আমার মনে হচ্ছে আমাদের ভয় দেখানোর জন্যই একই দৃশ্য দেখানো হয়েছে, কিন্তু ঠাকুর মশাই না আসা অবধি এই কথা কাউকে বলাটা ঠিক নয় বোধ হয়। হ্যাঁ, আমি বুঝেছি, তুমি চিন্তা করো না। বাবু আসেন আসেন, এই আমার বউ আর এই আমার মা, আর ইনি হলেন মধুবনী দিদি, আমাদের ঘরে ভাড়া থাকেন। মা, তোমাদের তো বলেইছি
গ্রামের পুজো দেখবে বলে শহর থেকেই বাবুরে এসেছেন। সেখানকার কাগজে কি সব লেখালেখি করবেন। স্টেশনে প্রথম আমাদের সঙ্গে দেখা, কোথায় থাকবেন আর বুঝতে পারেননি, তখন রতন খুড়ো নিয়ে গেল তার বাড়ি। এই হলো বেদান্ত। সে সবই তো তোমার মুখে সকালে শুনেছি, কিন্তু সন্ন্যাসী ঠাকুর কই গেলেন? তোমার মুখ থেকে শোনা অবধি তাকে দেখার আমার বড় ইচ্ছে। তোমার ফুলো মনখানা যদি তিনি সাইরে দেন তবে মঙ্গল হয়। উনি সাধক মানুষ, একটু মন্দিরে গেছেন, চলে আসবেন। আর ওনার কাছে সব রোগের ওষুধ আছে বৌদিমণি, আপনি চিন্তা করবেন না। ওনাদেরকে আশ্বস্ত করলাম ঠিকই, কিন্তু ঠাকুর মশাই না আসা পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি তার ভয়ে নিজেরাও কাটিয়ে উঠতে পারছিলাম না। চপ, মুড়ি, চা সব খেতে খেতেও বারবার মনের মধ্যে ভেসে উঠছিল হিমুর সেই ভয়ানক মুখটা। ঘণ্টাখানেক পরে যখন রাতের খাবারের সময় হলো, তখন প্রাণগোপাল দাদার বউ আমাদের ডাকতে এলেন। কিশোরী বলল, বৌদিমণি, বলছি ঠাকুর মশাই না এলে আমরা খাবো না, উনি আসুক। তিনি না এলে আপনারা যে খাবেন না তা আমি জানি। আমার শাশুড়ি মা আর কত তাই বলেছিলেন, সে কারণে আপনাদের এতক্ষণ ডাকিনি। আপনারা বেশ এদিকটা নিরালায়ে বসে গল্পগুজব করছিলেন, আর তা বেশ ভালো লাগছিল। তবে বেশ কিছুক্ষণ আগে সন্ন্যাসী ঠাকুর এসছেন। ভালো, তাহলে বেশ, তাহলে চলো অশ্বিনী, চলো হে খেয়ে আসি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা প্রাণগোপালের বাড়িতেই সে রাত্রি কাটালাম। তবে ঠাকুর মশাই কিন্তু খেতে বসে রান্নার প্রশংসা করা ছাড়া আর কোনো কথাই বললেন না। খাওয়া দাওয়া শেষ হলে তিনি সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। অন্যদিকে আমি আর কিশোরী দুজনেই রাগে গজগজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। পরের দিন দুর্গা অষ্টমী, তাই সকাল সকাল স্নান সেরে কাঁচা জামা কাপড় পরে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা আবার প্রাণগোপাল দাদার বাড়িতে এলাম জলখাবার খেতে। মধুবনী দিদি গরম গরম লুচি আর আলুর দম আমাদের পাতে দিয়ে বললেন, কিছু বুঝতে পারলেন ঠাকুরমশাই? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু বোঝাতে পারবো কিনা জানি না। মানে? দেখো মধুবনী, এই জায়গাটা কথা বলার জন্য নিরাপদ নয়। আজ সবাই যখন অষ্টমীর সন্ধি পুজোতে ব্যস্ত থাকবে, তখন তোমরা তিনজন শ্মশানের কাছে এসো। ওখানে নিরিবিলিতে সব কথা হবে। তোমার ওপরই আমি এই দায়িত্ব দিলাম। তুমি বাকি দুজনকে সবটা বলে দেবে, তবে খেয়াল রাখবে এ কথা যেন পাঁচ কান না হয়, নইলে সমূহ বিপদ। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই প্রাণগোপাল দাদার রান্নাঘরে খুব জোরে একটা আওয়াজ হলো। মাগো, কি ভয়ানক কাণ্ড! ওমা! মনে হলো বৌদিমণি চিৎকার করছেন। আমরা উঠোন থেকে রান্নাঘরে গিয়ে দেখি সমস্ত বাসন কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, আর রান্নাঘরে তরকারি নিতে এসে বৌদিমণি এই দৃশ্য দেখে চিৎকার করে ফেলেন। আমি কিশোরীর সাথে সাথে ছুটে গেলাম। রান্নাঘরের দরজার সামনে পৌঁছতে আমার চোখ পড়ে যায় রান্নাঘরের ঠিক বাইরে জানলার দিকে, আর আমি দেখতে পাই আগুনের গোলার মতো দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, আর তার সর্বাঙ্গে মাছের আঁশের মতো কাঁটা। এই দৃশ্য আমি একা নয়, কিশোরী ও ঠাকুরমশাইও দেখেছিলেন। যতক্ষণ না সেই উদ্ভট প্রাণী আমাদের চোখের বাইরে হলো, ততক্ষণ আমরা এক দৃষ্টেই সেখানে তাকিয়েছিলাম। তারপর বৌদিমণি কথা বলে উঠতেই সেই প্রাণীটা যেন হাওয়ায় মিশে গেল। মধুবনীকে লুচি ছুরিটা দিয়ে রান্নাঘরে এসে দেখি সব কিছু উলট পালট করা, আর একটা আসছে না গন্ধ ছাড়ছে। ঠাকুরমশাই,
কি যে হচ্ছে কিছুই না বুঝতে পারছি না। ও সব কিছু নয়, বেড়াল টেরাল হবে নিশ্চয়ই। তবে এইসব খাওয়া যাবে না বৌমা, তুমি বরং মুড়ি বের করো। চলো বৌদি, আমি বরং একটু মুখ কড়াই বসিয়ে দিই, তুমি রান্নাঘরটা পরিষ্কার করো, তারপর আমি মুড়ি বেড়ে দিচ্ছি। তুমি মাসিমাকে খেতে দিয়ে এসেছিলে তো? মাকে আগেই খাবার দেওয়া হয়ে গেছি। উনি তো সন্ধি পুজো না মিটলে মুড়ি খেতেন না। ভাগ্যিস লুচি কখন দিয়েছিলাম। সেদিন ঘরের মধ্যে আর কোনো কথা হলো না। সন্ধেবেলায় যখন সবাই পুজোয় ব্যস্ত, তখন আমরা ঠাকুরমশাইয়ের কথা মতো 6 জন শ্মশানের কাছে এলাম। এরপর ঠাকুরমশাই বলতে শুরু করলেন, যা বলছি মন দিয়ে শোনো। বিগত 1 সপ্তাহের ওপর ধরে এখানে যা কিছু হচ্ছে, তোমাদের সাথে যা কিছু হচ্ছে, তার পেছনে রয়েছে কালো তন্ত্র। কালা জাদু? এসব হয় নাকি ঠাকুর? হয়। তোমাদের সঙ্গে যাদের দেখা হয়েছিল, সন্ন্যাসী, তারপর একজন পঙ্গু লোক, আর হিমুর কাছে যিনি এসেছিলেন আত্মীয়ের বেশে, তারা আসলে কেউ নয়, একজন তান্ত্রিক, যে কালো তন্ত্র করে তোমাদের প্রাণ শক্তিকে বন্দি করেছে। কিন্তু আমরা তো মুক্ত, তাহলে বন্দি হলাম কি করে? তোমরা যদি মুক্তই হতে, তাহলে তোমাদের স্মৃতিশক্তি এত আলগা হয়ে গেছে কেন? হিমুর মুখে কোনো স্বর নেই কেন? কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে থেকে, তোমাদের আত্মার মধ্যে থেকে একটা অংশ ছিনিয়ে নেওয়া হয়েছে কালো তন্ত্রের মাধ্যমে। কিন্তু এই 3 জনই কেন? আরও তো লোক ছিল গায়ে, এদের কেন ধরলো? কোনো বিশেষ কারণ? তুমি একদম পুরোহিতের মতোই প্রশ্ন করেছ। ঠিক, কারণ একটা তো আছেই। জ্যোতিষ মতে প্রাণগোপাল, হিমু আর মধুবনীর জন্ম এক বিরল নক্ষত্রে, যে কারণে তাদের মধ্যে শুভবোধ প্রবল। এই 3 জনের মধ্যে থাকা শুভত্বকে কালো তন্ত্রের দ্বারা বন্দি করেছে সেই তান্ত্রিক, তাই তার নিজের অভীষ্ট পূর্ণ করতে চাইছে। অশ্বিনী কিশোরী গতকাল থেকে যে ঘটনার কথা বলবে বলে তোমরা উসখুস করছো, যে কারণে অশ্বিনী জ্ঞান হারিয়েছিল, সেই ঘটনার কথা তোমরা এখন বলো। কাল তোমরা কি দেখেছিলে? ঠাকুরমশাইয়ের কথা শুনে রতন খুড়োর বাড়িতে আমরা ঠিক কি কি দেখেছি সব খুলে বললাম। এমনকি প্রাণগোপাল দাদার বাড়িতে কি দেখেছি তাও বললাম। কি চাইছে এই তান্ত্রিক? কাল নবমীর নিশির রাতে এই 3 জনকে বলি দিতে চাইছে সে। কোনো বাধা ছাড়া এই কাজ সম্পন্ন হলে ওই তান্ত্রিক অমোঘ শক্তি লাভ করবে, আর তারপরেই শিউলিগড়ের সমস্ত মানুষ কালো তন্ত্রের প্রকোপে পড়ে আস্তে আস্তে ওই তান্ত্রিকের হাতের পুতুল হয়ে যাবে। আর অশ্বিনী আর কিশোরী, তোমরা যে গতকাল হিমুর মধ্যে কঙ্কাল দেখেছিলে, বা আজ সকালে প্রাণগোপালের রান্নাঘরের বাইরে যা দেখেছ, সেটা সবটাই কালো তন্ত্র। তোমাদের ভয় দেখানো হয়েছে যাতে তোমরা ভয় পেয়ে যাও, আর তোমাদের মুখ চেয়ে আমি এখান থেকে সরে যেতে বাধ্য হই। তবে ঠাকুর মশাই, উপায় কি হবে? এদের 3 জনকে আপনি বাঁচান ঠাকুর মশাই, আপনি বাঁচান। উপায় একটা আছেই। শোনো, আগামীকাল এই শ্মশানের ধারে আমি এক যজ্ঞে বসবো, আর আমার সঙ্গে বসবে হিমু, প্রাণগোপাল আর মধুবনী। হিমু বয়সে ছোট হলেও কিছু করার নেই,
ওর বাক শক্তিকে বন্দি করে ফেলেছে ওই তান্ত্রিক। তাই হিমুকে আগের মতো কথা বলাতে চাইলে এই যজ্ঞে ওকে বসাতেই হবে। তবে ও বাচ্চা মানুষ, যে কোনো মুহূর্তেই এই যজ্ঞ থেকে উঠে যেতে পারে। তাই রতন দাদা ওকে কোলে করে বসবে। অশ্বিনী আর কিশোরী তোমরা যজ্ঞের বাইরে থাকবে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমরা কাল শুদ্ধ বস্ত্রে এখানে আসবে। যজ্ঞে যেহেতু বসবে তাই অন্ন গ্রহণ করবে না, আর যত বড় বিপদই আসুক না কেন তোমরা কেউ যজ্ঞ থেকে উঠে দাঁড়াবে না। ঠাকুরমশাইয়ের কথায় সবাই মাথা দোলালো, আর তারপর আমরা প্রত্যেকে রতন খুড়োর বাড়ি চলে গেলাম। নবমীর দিন সকালেও আমি আর কিশোরী দুবার সেই কঙ্কাল দর্শন করলাম, কিন্তু এইসব কালো তন্ত্রের প্রভাব বুঝতে পেরে আমরা চোখ বুঝে মাতৃজপ করতে থাকলাম। তাতে আমাদের ভয় কিছুটা হলেও কেটেছিল। ওদিকে রতন খুড়ো যেহেতু পুরোহিত মানুষ, তাই যজ্ঞে যা যা লাগবে তা তিনি নিঃশব্দে জোগাড় করতে লাগলেন দিনভর। তারপর নবমীর রাত্রে বৌঠানকে একটা বাহানায় যাত্রা দেখতে পাঠিয়ে দিয়ে হিমুকে কোলে করে যজ্ঞস্থলে পৌঁছলেন। মধুবনী দিদি আর প্রাণগোপাল দাদাও সেখানে উপস্থিত ছিলেন। সকলে উপস্থিত হওয়ার পর ঠাকুরমশাই সকলকে শুদ্ধ করার জন্য গঙ্গার জল ছেটালেন। তারপর শুদ্ধি মন্ত্র বলে যজ্ঞের হোমকুণ্ডে আগুন ধরালেন। চামুণ্ডাই রিং ক্রিং ফট, দেবী কালিকাই রিং ক্রিং, দুর্গাই বিঘ্ননাশাই, মা কাল ভৈরবায় জাগ্রত শক্তিনং ফট স্বাহা। ঠাকুরমশাই তার চিরাচরিত রীতিতে কখনো মাটির মধ্যে নানা রকম গুপ্ত চিহ্ন আঁকতে শুরু করলেন, তো কখনো আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে মন্ত্র বলতে শুরু করলেন। আবার কখনো আগুনের মধ্যে ঘি বেলপাতা দিয়ে বলতে শুরু করলেন, উগ্রং বীরং মহাবিষ্ণুং জগতং সর্বতমুখম, নৃশৃঙ্গং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমামিহম। নমঃ তারকনাথায় শিবায় নমঃ, নমঃ কালিকায় নমঃ, নমঃ দুর্গাদেবৈ নমঃ, ওং ফট স্বাহা। নবমীর রাত যত বাড়তে থাকলো ততই ঠাকুরমশাইয়ের মন্ত্র বলার গতি বেড়ে গেল, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে গেল যজ্ঞকুণ্ডের আগুন। ঠাকুরমশাইয়ের সেই রুদ্র মূর্তি দেখে প্রাণগোপাল দাদা থেকে শুরু করে মধুবনী দিদি পর্যন্ত প্রত্যেকেই বেশ আশ্বস্ত হলো। আর হিমু যেন মন্ত্রের প্রত্যেকটা আহুতি দানের সঙ্গে সঙ্গে একটু একটু করে নড়ে চড়ে বসতে শুরু করলো। মনে হলো এতদিন ধরে ঘরের মধ্যে চুপচাপ যে মেয়েটাকে পড়ে থাকতে দেখেছি, সে যেন একটু একটু করে তার প্রাণ ফিরে পেয়ে আবার আগের মতো চঞ্চল হয়ে উঠছে। রতন খুড়ো এই বিষয়টা দেখে কিছুটা স্বস্তির হাসি হেসে উঠলেন। আর ঠিক সেই সময় ঠাকুরমশাই বজ্র কঠিন কণ্ঠে বললেন, আনন্দ হওয়ার মতো এখনো কিছু হয়নি। নবমী নিশির আতঙ্ক এখনো কাটেনি, এখনো অন্তিম আহুতি পড়েনি, তাই তোমরা সকলে সতর্ক হও। এইভাবে আরও কিছুক্ষণ ঠাকুরমশাই মন্ত্র পাঠ করতে থাকলেন, আর তার মন্ত্রের মধ্যে দিয়ে দেবী শক্তিকে, শুভ শক্তিকে আহ্বান করতে লাগলেন। আমাদের তখন মনে হচ্ছিল আমরা যেন কুরুক্ষেত্রের যুদ্ধে নেমেছি, আর ঠাকুরমশাইয়ের সহায়তায় যুদ্ধ প্রায় জিতেই গেছি। আমরা যখন বুকের মধ্যে কিছুটা স্বস্তি অনুভব করছি, ঠিক সেই মুহূর্তে মধুবনী দিদির ভাই স্তোত্র চেহারায় সেখানে এসে হাজির হলো। তাকে দেখে মনে হচ্ছে তার ওপর বড় কোনো ঝড় বয়ে গেছে। আমরা সকলেই তাকে দেখে চমকে উঠলাম। দিদি, দিদি রে, তোকে ফোনে অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। মা হাসপাতালে ভর্তি, শেষ প্রহর গুনছে।
আমি কাকাদেরকে মায়ের দায়িত্বে রেখে ছুটে এসেছি। চল দিদি, চল শিগগিরই। ভাই, হে ভাই, কি বলছিস? মায়ের কি হয়েছে? আমি তো বরাবর বলেছিলাম ডাক্তারের কথা, টাকাও পাঠিয়ে দিয়েছিলাম। চল চল। মধুবনী, এই যজ্ঞের শেষ আহুতি দিয়ে ওঠো, আর একটু অপেক্ষা করো। ঠাকুরমশাই, আমার মা অসুস্থ। দিদি, আর অপেক্ষা করলে হয়তো তুই মাকে আর শেষ দেখাটাও দেখতে পাবি না রে। আয় দিদি, আয় আমার সঙ্গে। উনি আগে না তোর মা আগে? না মধুবনী, না। যজ্ঞ কুণ্ড ছাড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর যাকে তুমি ভাই ভাবছো সে আসলে কালানন্দ তান্ত্রিক, যে এই শিউলিগড়ে পিশাচ সাধনা করছে আর তোমার স্মৃতিশক্তিকে গ্রাস করেছে। না ঠাকুরমশাই, ও আমার ভাই। দিদি, এই দিদি, উনি কি বলছেন রে? তুই ওনাকে বল না আমি তোর ভাই। না মধুবনী, বুদ্ধি দিয়ে ভাবো। তোমার ভাইয়ের সঙ্গে তোমার আজ দুপুরেও কথা হয়েছে। এত তাড়াতাড়ি সে উত্তরবঙ্গ থেকে আসবে কিভাবে? এত দূরত্বের রাস্তা এত তাড়াতাড়ি আসা অসম্ভব। আর যদি সে চলেও আসে, আমরা যে এখানে আছি সেটা তোমার ভাই জানবে কিভাবে? ভাবো মধুবনী, ভাবো। মধুবনী কি ভাবলো জানি না, তবে যুক্তি বুদ্ধি প্রয়োগ করে তার মনের মধ্যেও সংশয় তৈরি হলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, যাকে সে এতক্ষণ ভাই ভাবছিল, আবেগ দূরে সরিয়ে রেখে ঠাকুরমশাইয়ের কথা শুনে সেই আগন্তুকের প্রতি তার মনের মধ্যে যে তীব্র সন্দেহ তৈরি হয়েছে সেটা তার চোখের মধ্যেই ফুটে উঠল। আমি জানতাম তুমি বুদ্ধিমতী, তুমি আবার কথা বুঝবে। দেখো তবে, তুমি যাকে ভাই ভাবছো তার আসল রূপ। কথা শেষ করতে না করতেই ঠাকুরমশাই মন্ত্রপুত একটি বেলপাতা ছুড়ে দিলেন মধুবনীর ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে যেন ভূমিকম্প হলো। আশেপাশে কোথাও বেশ কয়েকটা কুকুর তারস্বরে একসাথে কেঁদে উঠল। আর সেই অন্ধকারের মধ্যে আমরা দেখলাম মধুবনীর ভাইয়ের মুখ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমে হলো কঙ্কাল, আর তারপরে এক ছাই ভস্য মাখা তান্ত্রিকের মুখ। তার চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে, আর তার গোটা শরীরে কালো রং দিয়ে অজস্র চিহ্ন আঁকা। ঠাকুরমশাই, সেদিন হিমুর মুখে এই কঙ্কালের চেহারাই আমরা দেখেছিলাম, কিন্তু আমি তো জানতাম না। আমার বউ বলেছিল এমন চেহারার সাধুই সেদিন বাড়িতে এসছে। হ্যাঁ মধুবনী, সেদিন যে পঙ্গু লোককে দেখেছিলে সেও এই, শুধু রূপ বদল করেছিল। কিন্তু তান্ত্রিক, তোমার রূপ বদলের পালা যে এবার শেষ। তারানাথ, আজ এই নবমী তিথিতে আমি এদের সকলকে বলি দেব। তারপর এই শিউলিগড়ের মানুষদের পুতুল বানিয়ে রাখব। এই শিউলিগড় হবে কালো তন্ত্রের আতুর ঘর। অনেক দিন ধরে চেষ্টা করেছি এই তিনজনের শক্তিকে আয়ত্ত করতে। তারপর রূপ বদল করে ওদের বান মেরেছি। হেমুর কাছে গিয়েছিলাম ওর জেঠু সেজে। অনেক অনেক দিনের পরিকল্পনা আমার। তুই কিছুতেই ভেস্তে দিতে পারবি না। ভালো চাস তো আমার পথ থেকে সরে দাঁড়া। কালানন্দ তান্ত্রিক কথা শেষ করল না। নিজের রূপ বদল করে পিশাচের রূপে নিজেকে বদলে ফেলল। সেই রূপ দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু কিশোরীর আর্ত চিৎকারে চোখ না খুলে পারলাম না। চোখ খুলে দেখলাম কিশোরী হাওয়ায় ভাসছে, আর তারপর ওই তান্ত্রিক আমার দিকে আঙুল ঘোরালো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যেতে থাকলাম। ঠাকুরমশাইরা তখন চিৎকার করছিল, কিন্তু তাদের কথা কানে এলেও আমি যেন আমার বশে ছিলাম না। যা বিভূতি,
তুই এখন আমার বশে। যা, কে ওই কিশোরীর গলা টিপে ধর আর হেমুকে আমার কাছে নিয়ে আয়। আমার কানে সবসময় কথা আসছিল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না কিছুতেই। যেন আমার কোনো কিছু আর আমার বশে নেই। কালানন্দ তান্ত্রিকের কথা শোনা ছাড়া আমার যেন আর কোনো উপায় নেই। এই প্রথম আমি বুঝলাম কালো তন্ত্র কি, কালা জাদু আসলে কাকে বলে। কালানন্দ তান্ত্রিকের কথা অনুযায়ী আমি এগিয়ে গেলাম। কালানন্দ তান্ত্রিক আমাকে হাওয়ায় ভাসতে বললেন, আর তার কথা অনুযায়ী পাখিরা যেমনভাবে ডানার সাহায্যে ওড়ে সেইভাবে আমি উঠতে থাকি। এরপর হাওয়ায় ভাসমান কিশোরীর সামনে গিয়ে দাঁড়িয়ে আমি কিশোরীর গলা টিপে ধরলাম, আর আমার চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। কিশোরী যন্ত্রণায় ছটফট করছে। ও বুঝতে পারছিল আমার অসহায় পরিস্থিতির কথা, আর আমার কষ্ট হচ্ছিল কিশোরীর জন্য, কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। ঠাকুরমশাই থেকে শুরু করে প্রাণগোপাল, রতনখুড়ো সকলেই তখন বারবার চিৎকার করছিল, কিন্তু কোনো কথা যেন আমার কানে আসছিলই না, একমাত্র কালানন্দ তান্ত্রিকের কথা ছাড়া। ঠিক সেই মুহূর্তে আমি আমার চোখের সামনে একটা আলোর বিস্ফোরণ ঘটতে দেখলাম, আর শুনলাম ছোট্ট হিমু গান শুরু করেছে। না না, গান নয়, ওটা মায়ের স্তোত্র। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु विद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। মায়ের সেই স্তোত্র পাঠ কানে আসতেই আমি হাওয়ায় ভাসমান অবস্থা থেকে ছিটকে মাটিতে পড়ে গেলাম। গায়ে হাতে সামান্য চোট পেলেও আমি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে পেলাম নিজেকে। কিশোরীর জন্য চিন্তা হলো আমার। আমি চিৎকার করলাম, কিশোরী, কিশোরী, কিশোরী। অশ্বিনী, তুমি ঠিক আছো? দেখ শয়তান, তুই যাকে কাঠের পুতুল বানিয়ে রাখতে চেয়েছিলিস তার মুখ দিয়ে মায়ের গান বের হচ্ছে। মা স্বয়ং আমাদের ওপর কৃপা করেছেন। অশ্বিনী তোর বশবন্ধন মুক্ত হয়েছে। এইবার তোর অন্তিম সময় চলে এসেছে। ওম শ্মশান কালীয় নমো হিং ক্রিম ফট। ঠাকুরমশাই মন্ত্র বলতে বলতে তার গলা থেকে একটি রুদ্রাক্ষ ছিঁড়ে যজ্ঞে আহুতি দিলেন, আর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করতে করতে সামনে দাঁড়িয়ে থাকা সেই পিশাচটা প্রথমে কালানন্দ তান্ত্রিকের রূপে ফিরে এলো, আর তারপর গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল ভস্ম হয়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। দুষ্টের দমন হলো ঠাকুর। হলো। দুষ্টের দমন যে হতেই হতো। আজ যে মহানবমী, মা যেমন মহিষাসুরকে বধ করেন, তেমনি আজ শিউলিগড়ের এই পিশাচকে বধ করলেন। কিন্তু হিমুমা, তুমি এই মন্ত্র শিখলে কোত্থেকে? আমি 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 তো কিছু জানি না দাদা। একজন দিদি এখানে এসেছিল, আমার বয়সী। সে আমার কানে কানে যা বলল আমি তো সেটাই বলে গেলাম। আমরাও তো কাউকে দেখিনি। প্রাণগোপাল দাদা, তুমি কই? কার কথা বলছো তুমি? আচ্ছা হিমু, সেই দিদিকে কেমন দেখতে ছিল একটু বলতে পারবে? আমারই বয়সী, একটু বড়, এক আঙুল। নাম বলল গিরিজা। গিরিজা মানে গিরিরাজের মেয়ে? মা, মারে তুই এলি? মা, তুই অবশেষে এলি মা। এই শিউলিগড়ের শ্মশান যে মন্দির হয়ে উঠল। ততক্ষণে আমরা সবাই বুঝে গেছি হিমু কি করে মায়ের স্তোত্র পাঠ শিখল।
কে ওর কানে কানে এই বিপত্তারিণী মন্ত্র শিখিয়েছে। আবেগ আর ভক্তিতে আমরা শিহরিত হয়ে উঠলাম। রতন খুড়ো পুরোহিত মানুষ, চিরকাল পাড়াগায় পুজো করেছেন। এমন দৈবলীলা অনুভব করে তিনি আবেগ বিহল কণ্ঠে বলে উঠলেন, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। তারপর দশমীর দিন বিজয়ের ঢাকের আওয়াজ পড়ল, আর আমরাও তল্পি তল্পা গুছিয়ে চলে এলাম এখানে। এই হলো দুর্গাপুজোর ঘটনা। কেমন লাগলো তোমাদের? খুশি তো তোমরা? হ্যাঁ, কিন্তু একটা জিনিস আজ বুঝলাম, কিছু মন্ত্র জানা ভালো, বিপদে কাজে আসে। দাদু, ও দাদু, আমাদের দুটো মন্ত্র শিখিয়ে দাও না। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থমক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। শুনছিলেন প্রখ্যাত লেখিকা সঙ্গীতা চৌধুরীর লেখা তারানাথ তান্ত্রিক ও দুর্গা নবমীর আতঙ্ক। আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন অভিরূপ, প্রাণগোপাল তুষার, প্রাণগোপালের বউ দেবলীনা, মধুবনী দিদি প্রান্তিকা, মধুবনীর ভাই সায়ন, মধুসুন্দরী দেবী প্রত্যুষা, রতন খুড়ো দেবাজিৎ, হিমু সায়ন, কালানন্দ তান্ত্রিক সৌরিন, পুরোহিত দেবজিৎ, শিবু সায়ন, আদি কিরণ। গল্প পাঠ সাধু বাবা, পঙ্গুলোক ও অশ্বিনী চৈত্রে আমি স্বরূপ। প্রচ্ছদ নির্মাণ আকাশ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় দেবদত্ত, সমগ্র পরিকল্পনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের কাজ যদি কোথাও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করবেন, আর নিজেদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও রয়েছি, আমাদের সেখানেও ফলো করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। ততক্ষণে ভয় থাকবেন, ভয় রাখবেন। শুভরাত্রি।